আচ্ছা, একবার চিন্তা করুন তো, এই পৃথিবীতে আমাদের যদি 15 বছরের জন্য বিদ্যুৎ ছাড়া থাকতে হয়, তাহলে আমাদের জীবন কেমন হবে? বিদ্যুৎ ছাড়া কি আমরা এই পৃথিবীতে সার্ভাইভ করে বেঁচে থাকতে পারবো, নাকি মারা যাব? তো চলেন বিদ্যুৎ ছাড়া 15 বছর বেঁচে থাকার গোলক দাদাটি একটি সার্ভাইভাল মুভির কনসেপ্ট দিয়ে জানা যাক। তো বলছিলাম 2012 সালে রিলিজ হওয়া রিভলিউশন মুভির কথা। সো হ্যালো গাইজ, দিস ইজ সুমিত অ্যান্ড ওয়েলকাম টু সুমিত দ্য এক্সপ্লেইনার। মুভির শুরুতেই আমাদের শিকাগো শহর দেখানো হয়, যেখানে প্রত্যেক ঘরে ঘরে ইলেকট্রিসিটি ছিল। এখানে আমরা চার্লি নামের একটি ছোট মেয়েকে দেখতে পাই, যে টিভিতে কার্টুন দেখছিল ও তার ছোট ভাই ড্যানি প্যাডে গেম খেলছিল। এদিকে তাদের মা রিচার্ড কারোর সাথে ফোনে কথা বলছিল। তখনই তাদের বাবা বেন তাড়াহুড়ো করে ঘরে এসে বলতে থাকে তাদের হাতে বেশি সময় নেই। রিচার্ড বুঝতে পারে না যে বেন কি বলতে চাইছে। এমন সময় তাদের ঘরের ইলেকট্রিসিটি ব্লিঙ্কিং করতে শুরু করে। তাদের ল্যাপটপেও কিছু একটা ডাউনলোড হতে শুরু করে ও কিছু সময় পর সেটি 100% পূর্ণ হয়ে যায়। বেন তার ল্যাপটপ থেকে ইউএসবি কেবল বের করে একটা মেটালের লকেটে ভরে রাখে। এদিকে দেখা যায় বেনের ভাই মাইলস ও তার বন্ধু গাড়িতে ছিল। হঠাৎ তাদের গাড়ির হেডলাইট বন্ধ হয়ে গেলে তারা সেটি চেক করার জন্য বাইরে আসে। বাইরে আসতেই তারা দেখে যে তাদের মতো হাইওয়ের সব গাড়ির হেডলাইটগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে গাড়িগুলো দাঁড়িয়ে লম্বা একটি লাইন হয়ে গিয়েছে। তারা দেখে যে চারদিক অন্ধকার থাকায় আকাশ থেকে প্লেনগুলোও ক্রাশ হতে শুরু করেছে। জমিনে থাকা ট্রান্সফরমারগুলোও ফেটে যাচ্ছে, এমনকি একটি বড় টাওয়ারও অন্ধকারে ডুবে যায়। এরপর স্যাটেলাইট থেকে পৃথিবীকে দেখানো হয়, যেখানে পৃথিবী থেকে বিদ্যুৎ ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছিল, অর্থাৎ পৃথিবী বিদ্যুৎ শূন্য হয়ে যাচ্ছিল। তারপর আমরা জানতে পারি যে এই ব্ল্যাকআউটের পর 15 বছর অতিবাহিত হয়েছে, আর এই ব্ল্যাকআউটের পর বিদ্যুৎ কখনোই আর ফেরত আসেনি। বিদ্যুতের সাথে সম্পর্কিত এমন সব জিনিস একেবারেই অচল হয়ে গিয়েছিল। এতে মানব জীবনে বড় ধরনের বিপর্যয় নেমে আসে। ছোট ছোট বিষয় থেকে মানুষের শরীর খারাপ হয়ে যেত, আর সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসাও পাওয়া যেত না। এমনকি আগুন লাগলেও আগুন নেভানোর জন্য কোনো সিস্টেম ছিল না। ব্ল্যাকআউটের পর ইউনাইটেড স্টেট 6 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। শহরের এমন অবস্থা দেখে বেশিরভাগ মানুষ শহর থেকে অন্য জায়গায় চলে গিয়েছিল। বেন ও তার পরিবার নিয়ে শহর ছেড়ে দিয়েছিল। তারা দ্য মনরো রিপাবলিকের একটি গ্রামে বসবাস করা শুরু করছিল। এখানে যারা ছিল তারা শান্তিপূর্ণভাবেই দিন কাটাচ্ছিল। এখান থেকে আমরা জানতে পারি যে বেনের ওয়াইফ কিছু সাল আগেই মারা গিয়েছেন, আর এখন সে ব্রিটিশ ডক্টর ম্যাগির সাথে ডেট করছে। আর তাদের বাচ্চা ড্যানি ও চার্লিও এখন বড় হয়ে গিয়েছে। ড্যানি সবসময় একা থাকতেই পছন্দ করত, কারণ সে এস্তেমা রোগে আক্রান্ত। একদিন চার্লি তার ভাইয়ের সঙ্গে জঙ্গলে যায়, যেখানে তারা একটি পরিত্যক্ত ভ্যান দেখতে পায়। ভ্যানের ভিতর ঢুকে চার্লি একটি মিনি ফ্রিজ দেখতে পায়। ফ্রিজ দেখে চার্লি ছোটবেলার কথা মনে পড়ে যায়। ব্ল্যাকআউটের পর তার মা তাকে একটি গলে যাওয়া আইসক্রিম দিয়েছিলেন। সেই আইসক্রিম খাওয়াই ছিল চার্লির শেষ আইসক্রিম খাওয়া। এরপর চার্লি আরেকদিন জঙ্গলে একা একা বের হয়। তখন তাদের গ্রামে মনরো রিপাবলিকের মিলিটারিরা আসে। তাদের হাতে একটি ট্যাটু ছিল, যেটা মনরো রিপাবলিকের সৈনিকদের হাতে থাকত, যাতে করে মনরো রিপাবলিকের সৈনিকদের সহজেই চেনা যায়। তারা এখানে বাস করা সবার কাছ থেকে তাদের উৎপন্ন করা ফসলের কিছু অংশ ট্যাক্স হিসেবে নিয়ে যেত। কিন্তু এবার মিলিটারি আসার পর বেনের মনে হয় এবার তারা ট্যাক্স হিসেবে ফসল ছাড়াও অন্য কিছু নিতে এসেছে। তাই বেন তার সব থেকে কাছের বন্ধু আরনের কাছে যায় ও তাকে সেই লকেটটি দিয়ে সেটি নিরাপদে রাখতে বলে। মুভির শুরুতে আমরা যে লকেটটি দেখেছিলাম, এখানে সেই লকেটটি ছিল। তখনই মিলিটারি ক্যাপ্টেন টম নেভিল বেনের কাছে আসে ও বেনকে তার সাথে যাওয়ার জন্য বলে। ক্যাপ্টেন বেনকে তার ভাই মাইলসের ব্যাপারে জিজ্ঞাসা করে। বেন উত্তরে বলে যে 15 বছর ধরে মাইলসের সাথে তার কোনো যোগাযোগ নেই। কিন্তু হঠাৎই ড্যানি তার ক্রসবো নিয়ে মিলিটারির উপর তাক করে ও তার বাবাকে না নিয়ে যাওয়ার জন্য বলে। বেন তখন ড্যানিকে শান্ত হতে বলে, কিন্তু কোনো লাভ হয় না। ড্যানি তার ক্রসবো দিয়ে মিলিটারি এক সৈন্যের উপর তীর নিক্ষেপ করে তাকে নিচে ফেলে দেয়, আর মিলিটারিরাও তখন পাল্টা অ্যাটাক করে। এতে গ্রামবাসীর সাথে মিলিটারি গ্রুপের হামলা হয় ও অনেক লোক মিলিটারি হাতে মারা যায়। এরপর পরিস্থিতি শান্ত হলে ক্যাপ্টেন টম বাকি সবাইকে ছেড়ে দেয় ও ড্যানিকে বন্দি বানিয়ে ফেলে। এ ঘটনা শুনে জঙ্গল থেকে চার্লি দৌড়ে এসে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। বেন তাকে জানায় মিলিটারি ড্যানিকে নিয়ে গেছে। এখন তাদের শেষ ভরসা তাদের আঙ্কেল মাইলস। সে শিকাগো শহরের কোনো এক জায়গায় বসবাস করে। বেন চার্লিকে বলে যে সে যেন তার আঙ্কেল মাইলসকে খুঁজে বের করে। চার্লি তার বাবাকে বাঁচাতে চায়, কিন্তু চার্লি বেনকে বাঁচাতে পারে না। বেনের এভাবে মারা যাওয়া, ড্যানিকে মিলিটারি ধরে নিয়ে যাওয়া, এইসবের পর চার্লি একেবারেই ভেঙে পড়ছিল। কিন্তু তার কাছে সুখ পালন করার মতো সময় ছিল না। তাই সে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েই একা বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। ম্যাগি আর আরন তাকে একা যেতে দিচ্ছিল না, তাই তারাও তার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়।
চার্লি যেহেতু একা থাকতে পছন্দ করত, তাই তাদের সঙ্গে যাওয়া চার্লির একদমই পছন্দ হয় না। তারপর তারা তিনজন জঙ্গলের ভেতর দিয়ে সারাদিন যাত্রা করে, ফলে তাদের তিনজনের বন্ডিং আরও মজবুত হয়ে যায়। পরের দিন চার্লি যখন পানি আনার জন্য একটি ঝর্ণার কাছে যায়, তখন সে সেখানে নিট নামের একটি ছেলেকে দেখতে পায়। তাকে দেখেই চার্লি সেখানের দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে, কারণ সমস্ত পৃথিবীতে ব্ল্যাকআউটের পর অপরিচিত কোনো মানুষকে দেখতে বিপদ বলে মনে করা হতো। সেখানে চার্লির মতো একটি একা মেয়ের এমন ভাবাটাই স্বাভাবিক। কিন্তু নিট চার্লিকে দেখে কোনো রিয়েকশন করে না, শুধু তার নাম জানতে চায় ও চার্লিকে যেতে দেয়। পরের দিনের যাত্রায় চার্লি ও তার সঙ্গীরা একটি পুরনো প্লেন দেখতে পায়। তারা সেখানে রাত কাটাবে বলে ঠিক করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে রাত হলে দেখা যায় প্লেনটি ছিল চোরের একটি গ্রুপের ঠিকানা। চোরগুলো রাতে তাদের উপর অ্যাটাক করলে একজন চার্লির গলায় নাইফ আটকিয়ে চার্লিকে দূরে নিয়ে যায়। বিপদ বুঝতে পেরে ম্যাগি আগে থেকেই তার উইস্কিতে বিষ মিশিয়ে রেখেছিল। পরবর্তীকালে ম্যাগি সেই উইস্কি চোরদের খাইয়ে দেয় ও তারা খেয়ে বমি করতে করতে সেখানেই মারা যায়। এদিকে যে চোরটি চার্লিকে নিয়ে গিয়েছিল সে চার্লিকে মারার চেষ্টা করে, তখনই নিট এসে চার্লিকে বাঁচিয়ে নেয়। পরের দিনের যাত্রায় নিটও তাদের সঙ্গী হয়। নিট বলে যে সেও শিকাগো যাচ্ছে। নিট যেহেতু তাদের কাছে সম্পূর্ণ অচেনা, তাই ম্যাগি নিটকে তাদের সাথে নিতে চায় না। সে চার্লিকে সাবধান করে বলে যে নিটের উপর তাদের এত তাড়াতাড়ি বিশ্বাস করা উচিত নয়। কিন্তু চার্লি তাকে জানায় সব মানুষ খারাপ হয় না। চার্লির কথায় আশ্বস্ত হয়ে তারা একসঙ্গে শিকাগোর উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মেজর টম ও তার সঙ্গীরা বিশ্রাম করছিল। এই সুযোগে ড্যানি সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে। সে নিজের হাতে থাকা তালা খুলে মুক্ত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর গিয়েই তার ইস্তেমার অ্যাটাক আসলে সে সেখানে থাকা একটি ঘরের কাছে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান আসে, তখন সে একটি মেয়েকে তার দিকে বন্দুক তাক করে তাকিয়ে থাকতে দেখে। মেয়েটি তাকে বলে সে কোথা থেকে এসেছে। সে জানায় কিছু লোক তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, সে সেখান থেকে পালিয়ে এসেছে। এটা শুনে মেয়েটি তার তাক করা বন্দুক নিচে নামিয়ে দিয়ে ডেনিকে ইস্তেমার ইনহেলার দেয়। মেয়েটি জানায় যে ইনহেলারটি তার মারা যাওয়া ছেলের। এরপর আমরা চার্লিদের দেখি, যারা অবশেষে শিকাগোতে পৌঁছে যায়, যেটি মনরো রিপাবলিকেরই অন্তর্গত ছিল। এখানে দেখা যায় শিকাগো শহরের রিংরি ফিল্ড আইবি প্ল্যান্ট দ্বারা ঘেরা ছিল। রাস্তার পাশে মাছ বিক্রেতারা মাছ বিক্রি করছে। বিদ্যুৎ না থাকায় দামি দামি গাড়িগুলোকে ঘোড়ার সাথে বেঁধে ঘোড়ার গাড়িতে পরিণত করে দেওয়া হয়েছে। এদিকে চার্লি ও বাকিরা একটি হোটেলে যায় ও সেখানে থাকা এক ব্যক্তিকে মাইলসের ব্যাপারে জিজ্ঞাসা করে। প্রথমে লোকটি জানায় যে সে মাইলসের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু পরবর্তীতে চার্লি যখন বলে তার বাবার নাম বেন ও তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন, তখন সেটি শুনে লোকটি জানায় যে তার নামই মাইলস। নিজের পরিচয় গোপন রাখার জন্য সে কাউকে নিজের নাম বলে না। কিছুক্ষণ পর মাইলস তার ভাইজিকে আলাদাভাবে একটি ঘরে নিয়ে যায়, যেখানে চার্লি মাইলসকে বলে কিভাবে মিলিটারি লোকজন নির্মমভাবে তার বাবাকে হত্যা করে ডেনিকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এরপর চার্লি মাইলসকে জিজ্ঞেস করে মিলিটারিরা কেন তাদের পরিবারের পেছনে পড়ে আছে। মাইলস উত্তরে জানায় যে একমাত্র বেনই ব্ল্যাকআউটের ব্যাপারে কিছু না কিছু জানত। মাইলস আরও জানায় মনরো রিপাবলিকের লিডার জেনারেল মনরো একজন নির্দয় মানুষ। তিনি সমগ্র দেশ ও দেশের মানুষকে নিজের দখলে আনতে চান। এজন্য তার কিছু হাতিয়ারের প্রয়োজন, যেমন ফাইটার প্লেন, ট্যাঙ্ক ও নিউক্লিয়ার বোম। যেহেতু বেনি জানত এই ব্ল্যাকআউট কেন হয়েছিল, তাই মনরোর বিশ্বাস ছিল একমাত্র বেনি এই ব্ল্যাকআউট থেকে সবাইকে মুক্তি দিতে পারবে। এসব শুনে চার্লি তার ভাই ডেনিকে নিয়ে আরও চিন্তায় পড়ে যায়। সে মাইলসকে তাদের সাহায্য করার জন্য রিকোয়েস্ট করলে মাইলস তাদের সাহায্য করতে পারবে না বলে পরিষ্কার জানিয়ে দেয়, কারণ তার মনে হয় এই কাজটা খুব বিপজ্জনক, সেই কাজটি করার জন্য উপযুক্ত ব্যক্তি নয়। মাইলসের উপর রেগে গিয়ে চার্লি আবারও তার সঙ্গীদের নিকট চলে যায়। চার্লির এই অবস্থা দেখে নিট মাইলসের কাছে যায়। এখান থেকে আমরা দেখতে পাই যে মাইলস যখন নিটের হাত ধরে, তখন নিটের হাতেও সেই মনরো মিলিটারির হাতে থাকা চিহ্নের মতো চিহ্ন দেখা যায়, অর্থাৎ নিটও সেই মনরো মিলিটারির সদস্য। আসলে নিট চার্লিও তার সঙ্গীদের সঙ্গে মিশিয়ে মাইলসের নিকট আসার পরিকল্পনা করছিল। এসব দেখে চার্লি অবাক হয়ে যায়, কিন্তু কিছু করতে পারার আগেই নিট সেখান থেকে পালিয়ে চলে যায়। নিট মাইলসের গুপ্ত জায়গা জেনে গিয়েছে ও সেটা মিলিটারিকে বলে দেবে। এটা জেনেও মাইলস তার জায়গা ছেড়ে যেতে রাজি হয় না, কারণ তার মনে হয় যে সে একাই পুরো মিলিটারি সেনাদের সাথে যুদ্ধ করার জন্য যথেষ্ট। চার্লিও তার সঙ্গীরা মাইলসকে সাহায্য করার জন্য বললে মাইলস রেগে গিয়ে তাদের সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। এর কিছুক্ষণ পর নিট তার মিলিটারি সেনা নিয়ে মাইলসের সাথে লড়াই করার জন্য আসে, এবং এত বেশি সেনা নিয়ে আক্রমণ করার পরেও মাইলস আত্মবিশ্বাসের সাথে সব সেনার সাথে লড়াই করে একে একে সব সেনাদের ঘায়েল করে ফেলে। এদিকে চার্লি আর তার সঙ্গীরাও এসে মাইলসের সাথে মিলে মিলিটারিদের সাথে লড়াই করে। এরই মধ্যে মিলিটারি এক সৈন্য চার্লির উপর অ্যাটাক করলে নিট এসে ওই মিলিটারি সৈন্যকে মেরে ফেলে।
আর মাইলস মিলিটারি ক্যাপ্টেনকে মেরে লড়াই শেষ করে দেয়। এরপর তারা সবাই মিলে ড্যানিকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরই মধ্যে মাইলসের মনে পড়ে যায় সেই ব্ল্যাকআউটের একটি ফ্ল্যাশব্যাক সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি যে সমস্ত পৃথিবী ব্ল্যাকআউটের পর মাইলস ও তার বন্ধু গাড়ি থেকে নেমে মারিন কক বেইজে যায়। এখান থেকে আমরা জানতে পারি যে তারা দুজন মারিন পুলিশের সদস্য ছিল। মাইলসের বন্ধুকে দেখা যায় যার হাতে একটু ট্যাটু ছিল। ওই লোকটির নাম মনরো, আর সেই মনরো রিপাবলিকের লিডার মনরো, যার কথাই মাইলস চার্লিকে বলছিল। সিন আবারও প্রেজেন্টে আসে ও আমরা দেখি যে ক্যাপ্টেন টম ড্যানির ফ্রুট প্রিন্টের পিছু করতে করতে গ্রেসের ঘর পর্যন্ত পৌঁছায়। প্রথমে গ্রেস ড্যানিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে টম তাকে মেরে ফেলার হুমকি দিলে গ্রেস সরে যায়। টমের সৈন্যরা ড্যানিকে আবারও বন্দি বানিয়ে ফেলে ও ধরে নিয়ে যায়। ড্যানিকে নিয়ে যাওয়ার পর গ্রেস তার বেসমেন্টে এসে একটি লকেট বের করে, যেটি পুরোপুরি বেন আরনকে যে লকেটটি রাখার জন্য দিয়েছিল ঠিক একই রকম। যখনই সে লকেটটি প্রেস করে তখনই ঘরের লাইট জ্বলে উঠে। এরপর গ্রেস সেই লকেটটিকে কম্পিউটারে লাগিয়ে কারোর সঙ্গে চ্যাট করা শুরু করে দেয়। অপর প্রান্তে গ্রেসের সঙ্গে যে চ্যাট করছিল সে এটা ভেবে খুশি হয় যে মিলিটারিরা তাদের গোপন তথ্য এখনও জানতে পারেনি। অপরদিকে মাইলস ও তার সঙ্গীরা মাইলসের আরেক সঙ্গীকে খুঁজতে থাকে, যার নাম নুরা। সে এক্সক্লুসিভ বানাতে পারত। মাইলস চার্লিকে জানায় যে তাদের ড্যানিকে বাঁচাতে হলে নুরার মতো একজন ফাইটারের প্রয়োজন। এরপর পরই তাদের উপর কিছু এনিমি হামলা করে দেয়, কিন্তু এবারও মাইলস লড়াই করে তাদেরকে ঘায়েল করে দেয়। মাইলস এখানের একটি লোকের গলা চেপে ধরে নুরার ব্যাপারে জানতে চায়, আর এখান থেকে আমরা জানতে পারি যে নুরাকেও মিলিটারি লোকেরা ধরে নিয়ে গেছে। বর্তমানে সে মিলিটারি শ্রমিক হিসেবে কাজ করছে। তাই মাইলস একাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সেখানে যাওয়া খুবই বিপজ্জনক। সে প্রস্তুত হয়ে নেয় ও বাকি সঙ্গীদের 2 সপ্তাহ পর রগল ইন্ডিয়ানাতে দেখা করার জন্য বলে যায়। তারপরের দিন ম্যাগি ও আরন ঘুম থেকে উঠে দেখে যে চার্লি মাইলসের পিছু পিছু হয়ে সেখান থেকে চলে গিয়েছে। তারা আর কোনো উপায় দেখতে না পেয়ে আরন ম্যাগিকে বেনের দেওয়া সেই লকেটটি দেয় আর জানায় যে বেন তাদের গ্র্যান্ড পার্কে থাকা এক গ্রেস নামক মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিল। যদিও তারা চার্লিকে নিয়ে খুব চিন্তিত ছিল, কিন্তু তারা পরক্ষণে ভাবে যে চার্লি নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। তাই তারা গ্রেসকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কারণ তাদের মনে হয় গ্রেস এই পৃথিবীতে আবার ইলেকট্রিসিটি ফিরিয়ে আনতে পারবে। এদিকে ক্যাপ্টেন টম যখন তার সৈন্য নিয়ে ক্যাম্পের দিকে যাচ্ছিল তখন তারা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। টম তখন তার দিক পরিবর্তন করে সৈন্যদের নিয়ে সেই আওয়াজের দিকে যায় ও তারা একটি ছোট্ট গড়ে পৌঁছায়। এখান থেকে আমরা জানতে পারি যে মনরো রিপাবলিকের লোকেরা তাদের কাজের জন্য গোলাবারুদ ও বুমগুলো রাখতে পারত না, এজন্য এখানে সবাই ক্রসবো ও অন্যান্য হাতিয়ার ব্যবহার করত। ক্যাপ্টেন টম সেই ব্যক্তিকে তার ঘরে থাকা সমস্ত হাতিয়ার তাদের দিয়ে দেওয়ার জন্য হুমকি দেয়। সেই ব্যক্তি বুঝে যায় হাতিয়ার দিয়ে দেওয়ার পরেও মিলিটারিরা তাকে মেরে ফেলবে, তাই সে তার ঘর থেকে একটা বন্দুক বের করে তাদের উপর গুলি চালিয়ে দেয়। তখনই ক্যাপ্টেন টম তাকে গুলি করে মেরে ফেলে। পরের দিন সকালে আমরা মনরো রিপাবলিকের লিডার মনরোকে দেখতে পাই। সে ওখানে থাকা এক লোককে তাদের হাতিয়ার সম্পর্কে জিজ্ঞেস করে। সেই ব্যক্তি তার প্রশ্নের উত্তর না দিলে সে ওই ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে ফেলে। তারপর সে তার কর্মচারীর সঙ্গে দেখা করতে অন্য একটি রুমে যায়। আর এখান থেকে বুঝতে পারি যে ওই কর্মচারী আর কেউ ছিল না, বেনের ওয়াইফ রিচাল ছিল, যাকে আমরা মৃত ভেবে জেনে আসছি। মনরো রিচালকে বেনের মারা যাওয়ার কথা জানালে রিচাল হতাশ হয়ে পড়ে। অপরদিকে চার্লি সারাদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে অবশেষে তার আঙ্কেল মাইলসকে খুঁজে পায়। মাইলস চার্লিকে দেখে রেগে যায়, কারণ চার্লি তার কোনো কথা না শুনে পিছু পিছু এখান পর্যন্ত চলে এসেছে। পরবর্তীতে চার্লি তাকে ড্যানির এস্তেমা অ্যাটাকের কথা জানালে মাইলস শান্ত হয়। কিছুক্ষণ পর তারা অনেক শ্রমিককে দেখতে পায় যারা মিলিটারি ক্যাম্পে কাজ করত, আর তারা হাত দিয়ে টেনে টেনে একটি প্লেনকে সামনে নিয়ে যাচ্ছিল, কারণ লিডার মনরো বিশ্বাস করত একদিন পৃথিবীতে ইলেকট্রিসিটি ফেরত আসবে ও সেই দিনের জন্য সে নিজেকে তৈরি করছে। এসব শ্রমিকদের মধ্যে মাইলস নুরাকেও দেখতে পায়। মাইলস চার্লিকে জানায় যে এখান থেকে নুরাকে বাঁচানো অসম্ভব, কারণ সেখানে অনেকগুলো গার্ড ছিল ও তাদের মধ্যে একজনের হাতে স্নাইপারও ছিল। তারা এখন নুরাকে বাঁচানোর প্ল্যান করে ও রাত হওয়ার অপেক্ষা করে। এরপরে যখন রাত হয় মাইলস তখন গার্ডদের চোখ ফাঁকি দিয়ে খুব বুদ্ধিমত্তার সঙ্গে নুরাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু মাইলসের এক কাজে নুরা রেগে যায়, কারণ সে ইচ্ছে করেই সেখানে শ্রমিকের কাজ করছিল, কারণ সে তাদের রাইফেলগুলো চুরি করার প্ল্যান করছিল। কিন্তু মাইলস জানায় তার ভাইয়ের ছেলে ড্যানিকে বাঁচানোর জন্য তার সাহায্য প্রয়োজন। নুরা সব শুনে মাইলসের কথায় রাজি হয়ে যায়, কিন্তু বদলে সে ওই স্নাইপার চুরি করতে সাহায্য চায়। মাইলস জানে যে এ কাজ একেবারেই অসম্ভব, কিন্তু আপাতত নুরার কথা শোনা ছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই, তাই সেও রাজি হয়ে যায়। তাই তারা পাশের একটি ঘরে গিয়ে রাইফেল চুরির পরিকল্পনা করতে থাকে। নুরা বারুদ ব্যবহার করে একটি টেম্পোরারি হাতিয়ার বানায়, যেটি ব্যবহার করে সে মিলিটারির কাছ থেকে স্নাইপার চুরি করবে বলে ভাবে।
কিন্তু সমস্যা হলো তাদের তৈরি করা হাতিয়ার দূর থেকে ব্যবহার করা সম্ভব না। অর্থাৎ হাতিয়ারটি নিয়ে অ্যাটাক করতে হলে তাদের মধ্য থেকে একজনকে মিলিটারির কাছে যেতে হবে। মাইলস ও নুরাকে যেহেতু মিলিটারি চেনে, তাই তারা চার্লিকে সেই হাতিয়ার নিয়ে মিলিটারির সামনে পাঠানোর প্ল্যান করে। তাই কিছুক্ষণ পর চার্লি হাতিয়ারটিকে হাতে বেঁধে জামার ভেতর লুকিয়ে ফেলে, কাউকে খোঁজার বাহানা করে মিলিটারির সামনে যায়। স্নাইপার হাতে থাকা গার্ডের সামনে সেই চার্লি গার্ডকে তার হাতে থাকা হাতিয়ার দিয়ে মেরে ফেলে। এদিকে মিলিটারিরা চার্লির উপর অ্যাটাক করার আগেই নুরা ও মাইলস এসে মিলিটারির উপর অ্যাটাক করে দেয়। তারা একে একে সব মিলিটারিদের ঘায়েল করে ফেলে ও এখানে থাকা সমস্ত শ্রমিকদের মুক্তি করে দেয়। নুরা জানায় যে সে বিদ্রোহীদের সাহায্য করার জন্য মূলত রাইফেল চুরি করেছে। অপরদিকে গ্র্যান্ড পার্কে গ্রেস যখন তার কম্পিউটারে কিছু টাইপ করছিল, তখনই একটা লোক তার ঘরে ঢুকে পড়ে ও তার সামনে চলে আসে। সেই ব্যক্তির কাছেও গ্রেসের সাথে থাকা লকেটের মতো একটা লকেট ছিল, যার কারণে তার কাছে থাকা একটি ইলেকট্রিক স্টিক কাজ করছিল। এদিকে মাইলস নুরাকে বিদ্রোহীদের সঙ্গ ত্যাগ করার জন্য বলতে থাকে, কিন্তু নুরা কিছুতেই রাজি হয় না। এখান থেকে আমরা জানতে পারি যে প্রথমে তাদের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু ব্ল্যাকআউটের পর তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। এরই মধ্যে বিদ্রোহীদের ঠিকানায় পৌঁছে যায়, যেখানে আমরা পাদ্রি নামের একজনকে দেখতে পাই। পাদ্রি নুরাকে দেখে খুশি হয়, কারণ নুরা তার জন্য রাইফেল নিয়ে এসেছিল। পাদ্রি নুরাকে জানায় কিছুক্ষণ আগে মিলিটারি সেনা তাদের উপর হামলা করেছিল। এখানে তারা কিছু আহত লোকদেরও দেখতে পায়। পাদ্রি জানায় যে তাদের মধ্যে অনেক আহত লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাইলস তখন সবাইকে এই জায়গা ছেড়ে দ্রুত অন্য কোথায় যাওয়ার জন্য বলে, কারণ তার মনে হয় মিলিটারিরা খোঁজ নিতে নিতে তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবে। নুরা এতে রাজি হয়ে যায় ও সে আহত লোকদের চিকিৎসার জন্য 30 মিনিট সময় চায়। এদিকে মাইলসের ধারণাই সত্যি হয়ে যায়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন অ্যাডাম তার মিলিটারি সৈন্য নিয়ে এখানে উপস্থিত হয়। মিলিটারিদের বাইরে কিছু সময় আটকে রাখার জন্য মাইলস একজন শুটারকে স্নাইপার হাতে উপরে পাঠায়। মাইলসের পরিকল্পনা সফল হয়। ওই শুটার উপর থেকে স্নাইপার দিয়ে মিলিটারিদের অনেক সৈন্যদের মেরে ফেলে, আর তাদের এই লড়াই রাত পর্যন্ত চলতেই থাকে। মাইলস এদিকে তার সঙ্গীদের নিয়ে বেসমেন্টের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা করে, যাতে করে তারা পালাতে পারে, কিন্তু তাদের এই পরিকল্পনা সফল হয় না। সুড়ঙ্গ করা দেয়াল ভেঙে পড়ে যায় আর মাইলসও গর্তে পড়ে যায়। এদিকে ছাদে থাকা শুটারকে সৈন্যরা মেরে ফেলে ও ক্যাপ্টেন অ্যাডাম তার সৈন্য নিয়ে বেসমেন্টে ঢুকে পড়ে। মাইলস খুব নিখুঁতভাবে তলোয়ার চালিয়ে কিছু সৈন্যকে সেখানে মেরে ফেলে এবং অ্যাডামকে বন্দি বানিয়ে অন্য একটি রুমে বন্ধ করে দেয়। এখানে অ্যাডাম মাইলসকে চিনতে পেরে গেলে রুমে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। চার্লি অ্যাডামকে জিজ্ঞেস করে যে সে কিভাবে মাইলসকে চেনে। অ্যাডাম জানায় লিডার মনরোর ডান হাত ছিল মাইলস। মাইলসই মিলিটারি সৈনিকদের লড়াই করা শিখিয়েছিল। এরপরই মাইলস অ্যাডামের কাছে একটি প্রস্তাব রাখে যে মাইলস মিলিটারির কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু এর বদলে তার সঙ্গীদের কোনো আঘাত দেওয়া যাবে না। অ্যাডাম এই প্রস্তাবে রাজি হয়ে যায় ও মাইলসের সঙ্গে মনরো মিলিটারি ক্যাম্পে যাওয়ার জন্য রওনা হয়। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা ব্ল্যাকআউটের 2 সপ্তাহ পরের একটি সিন দেখতে পাই, যেখানে দেখা যায় মাইলস তার ভাইকে খোঁজার জন্য তার প্রিয় বন্ধু মনরোর সঙ্গে শিকাগোতে এসেছিল। রাস্তায় তারা 2 জন লোককে দেখতে পায়, যারা একজন অপরজনকে খুব জঘন্যভাবে মারছিল। মাইলস তাদের কাছে গিয়ে যে ব্যক্তি মারছিল তাকে গুলি করে মেরে ফেলে ও আহত ব্যক্তিকে সাহায্য করে। আর সেই আহত লোকটি আর কেউ ছিল না, ক্যাপ্টেন অ্যাডাম ছিল। মাইলস তার প্রাণ বাঁচিয়েছিল, এজন্য সে আজ অব্দি মাইলসকে সম্মান করে। সিন বর্তমানে আসে ও আমাদের দেখানো হয় মনরো রিপাবলিকের যাওয়ার আগে তাদের একটি ব্রিজ পার হয়ে যেতে হতো। ব্রিজের কাছে যেতেই হঠাৎ একটি বোমা ব্লাস্ট হয় ও সবাই ভয় পেয়ে যায়। এর পরপরই নুরা ও চার্লি এসে মাইলসকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। মিলিটারিরা যাতে তাদের পিছু না আসতে পারে, তাই যাওয়ার সময় তারা আরও একটি ব্লাস্ট করে যায়। অপরদিকে ম্যাগি আর আরন, যারা গ্রেসকে খুঁজছিল, তারা খুঁজতে খুঁজতে গ্রেসের গড় পেয়ে যায়, কিন্তু সেখানে তারা কাউকে দেখতে পায় না। এখান থেকে আমরা জানতে পারি যে আরন আগে গুগলের কর্মচারী ছিল, তাই সে কম্পিউটারের ব্যাপারে অনেক কিছু জানতো। এরপর সে বেসমেন্টে গিয়ে গ্রেসের কম্পিউটার দেখতে পায়। কম্পিউটার দেখে সে বুঝে যায় কম্পিউটারটি কিছুদিনের মধ্যেই বানানো হয়েছে। সে এটাও বুঝে যায় যে এই ঘরে ইলেকট্রিসিটি ছিল, কিন্তু অনেক সময় ঘাটাঘাটির পরেও সে কোনো সূত্র খুঁজে পায় না। তাই উপরে গিয়ে কম্পিউটারটি সে ম্যাগিকে দেখায়। তখনই তার লকেটে একটি আলো জ্বলে ওঠে ও পাশে থাকা হেডফোনে গান চালু হয়ে যায়, আর ম্যাগির ফোনের স্ক্রিন অন হয়ে যায় ও অনেক বছর পর তার বাচ্চার ছবি মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে। আর এখানেই মুভির প্রথম এপিসোড শেষ হয়ে যায়। তো পরবর্তী এপিসোড আসবে কিনা তা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন।